মাস কয়েক আগে নেত্রকোনা শহরে বেড়াতে গিয়েছিলাম। মূলত সেখানকার একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল মানুষ সেন্টু রায়ের আমন্ত্রণে তার সঙ্গে আলাপ পরিচয়, সময় কাটানো, সব মিলিয়ে নেত্রকোনার মতো একটি ঐতিহাসিক জনপদকে আবিষ্কার, এই ছিল আমাদের ভ্রমণের প্রধান প্রণোদনা। আমার সঙ্গে ছিলেন নাট্যজন শাহিন খান ও তার পরিবার। আর আমরা বলাই বাহুল্য সেন্টু রায়েরই আতিথ্য গ্রহণ করেছিলাম নেত্রকোনা শহরে তার বসত বাড়িতে, যে শহরে তিনি একটি অত্যন্ত শ্রদ্ধেয় নাম। তার যাবতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রগতিশীল আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্তি এবং তার সামগ্রিক সামাজিক ও মানবিক তৎপরতার জন্য, আমি বরং বলবো মানবিকের চাইতে প্রাণবিক তৎপরতা, কারণ সেখানে আমাদের তেমনই একটি অভিজ্ঞতা হয়েছিল যে তিনি যে প্রাণ প্রকৃতির প্রতি কতটা দায়বদ্ধ এবং তাদের প্রতি তার কতটা দরদ ও মমতা, তারও একটি জ্বলন্ত নমুনা আমরা নিজেরাই প্রত্যক্ষ করেছিলাম। তো সেই সেন্টু রায় আমাকে ফেরার আগ মুহূর্তে কোটা তিনি গ্রন্থ উপহার দিয়েছিলেন। তো মূলত আমার আজকের এই ভিডিও গ্রন্থালাপের উপজীব্য তার সেই তিনটি গ্রন্থ, তিনটি আত্মজীবনী গ্রন্থ। সেন্টু রায়ের যে এক বর্ণাঢ্য জীবন, বহুল অভিজ্ঞতা সমৃদ্ধ, তো সেই জীবনেরই এক ধরনের বলা যেতে পারে খুবই অনানুষ্ঠানিক, ঘরোয়া এবং আন্তরিক আলেখ্য তিনি রচনা করেছেন সেখানে। তো এই বই তিনটি আমি ধারাবাহিকভাবেই আলোচনা করব বা পরিচিতি তুলে ধরব। তার মধ্যে প্রথমটি হচ্ছে বহিয়া বিফল বাসনা। সেন্টু রায় একজন শিল্পী, কণ্ঠশিল্পী, গণসঙ্গীত শিল্পী হলেও রবীন্দ্রনাথের প্রতি, রবীন্দ্রনাথের গানের প্রতিও তার সাংঘাতিক দরদ এবং ভালোবাসা। তাই তার বইগুলোর নাম, অন্তত দুটো বইয়ের নাম তিনি রবীন্দ্রনাথের গানের পংক্তি দিয়েই রেখেছেন। এই বহিয়া বিফল বাসনা, এই বইটি প্রকাশিত হয়েছে 2022 সালে। প্রকাশক চৈতন্য, সিলেটের প্রখ্যাত একজন প্রকাশক। সেখান থেকে বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুবেশ। আর চৈতন্যের প্রকাশের কর্ণধার রাজীব, তিনি তো এর সামগ্রিক দেখভালের সঙ্গে যুক্তই ছিলেন। তো এই বহিয়া বিফল বাসনা বইটির শুরুতে প্রথম ফ্ল্যাপে তিনি যেই বা তার সম্পর্কে যে পরিচিতিটুকু লেখা রয়েছে সেটি একটু পড়ে শোনাই। সেখানে লেখা রয়েছে, বাংলা সংস্কৃতি ও সারস্বত সমাজে সেন্টু রায় অন্তরাল প্রিয় ধীমান ব্যক্তিত্ব। তিনি মূলত ডকু ফিল্ম তৈরি করেন। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা এবং বাঙালির চিরায়ত দার্শনিকতাই তার ফিল্মের বিষয়। ফিল্মের ভিতর দিয়ে তিনি মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং বাঙালির ইতিহাস, ঐতিহ্যের গহীনতম সত্যকে প্রচার করেন। উত্তরাধিকারের উত্তরাধিকারী হয়ে দায়িত্বের সাথে বীর ও বীরাঙ্গনাদের কথা বলেন। বহিয়া বিফল বাসনা মূলত সেই সেন্টু রায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ। কীভাবে উদীচীর জন্ম হলো, 69-এর গণ অভ্যুত্থানের উত্তাল সময়টা সবাইকে কিভাবে দেশ ও মানচিত্রের একটা ঠিকানায় নিয়ে এলো, সময় সন্তানেরা কিভাবে রক্তে, স্লোগানে, গানে দায়িত্ব পালন করেছেন, তারই সত্য দলিল এই গ্রন্থ। একটা স্পষ্ট দায় এবং দায়িত্ব পালনের ইতিহাস এই গ্রন্থ। একটা মশালের জ্বলন্ত শিখা থেকে উঠে এসেছে আত্মজীবনী। শুধু ইতিহাস জানার জন্য নয়, নিজেকে জানার জন্য এই বই খুব জরুরি। গুরুত্বপূর্ণ কথা, নিজেকে জানা, যেহেতু আমাদের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যায় এই গ্রন্থে তিনি তুলে ধরেছেন তার আত্মজীবনিক
আলেখ্য বর্ণনার ভেতর দিয়ে হ্যাঁ, আমরা সেন্টু রায়ের এই উল্লিখিত পরিচয়গুলো সবগুলোই পেয়েছি। তার সঙ্গে যে কটা দিন আমরা কাটিয়েছি, বিশেষ করে তার যে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচয়, তার সম্যক ধারণা আমরা পেয়েছি, যেহেতু আমরা কয়েকটি প্রামাণ্যচিত্রই সেই কয়েকদিনে অবলোকন করেছিলাম। এর মধ্যে একটি তো খুব স্মরণীয়, বিশেষ করে কর্নেল জামিল আহমেদকে নিয়ে যে করা ছবিটা, যিনি বঙ্গবন্ধুর প্রাণ বাঁচাতে সেই ৭৫-এর ১৫ই আগস্টে অকুতোভয় বীর নির্ভীকভাবে নিজের প্রাণের মায়া তুচ্ছ করে ছুটে এসেছিলেন ভোরবেলা, নিজে গাড়ি চালিয়ে আসার পথে তিনি ঘাতকদের হাতে নিষ্ঠুরভাবে নির্মমভাবে নিহত হয়েছিলেন। তাকে নিয়েও তিনি একটি ছবি করেছেন। আমার জানা মতে আর কেউ বোধহয় কাজটি করেনি, তবে সেই ছবিটা আমরা সেখানে দেখলাম তার অন্যান্য কাজগুলোর সঙ্গে। তো এই বইটি বহিয়া বিফল বাসনা তিনি যাকে উৎসর্গ করেছেন, তিনি তার এক শিক্ষক, তিনি উৎসর্গপত্রে লিখেছেন, এই স্মৃতিকথা লেখায় উৎসাহ দিয়েছিলেন তিনি। মলাটবদ্ধ গ্রন্থটি পড়বেন এই আশায় অপেক্ষায় ছিলেন, কিন্তু আজ তিনি নেই, চলে গেছেন। স্যারকে বইটি দেখাতে না পারার দুঃখ আমার আবৃত্ত থাকবে। আমার জীবনের পরম শিক্ষক, ভাই, বন্ধু, বীর মুক্তিযোদ্ধা কবি অধ্যাপক নুরুল হক স্যারকে এই গ্রন্থ নিবেদন করছি। নুরুল হক একজন প্রখ্যাত কবি, বাংলাদেশের একটু অনালোচিত, কিন্তু তার ভূমিকা আমাদের সাংস্কৃতিক জাগরণে, আমাদের মুক্তিযুদ্ধে সবসময়ই আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। তো এই বইয়ের ভূমিকায় তিনি কিছু কথা লিখেছেন, বেশ বড় ভূমিকা, তবু সেখান থেকে একটু অংশবিশেষ আমি পাঠ করতে চাই। এখান থেকেই পড়ি, যেখানে তার এই নদীর কথাগুলো আছে, নেত্রকোনার। এই মগ্রা, কংস, সোমেশ্বর, ধনু, কত নামের নদী, অসংখ্য খাল, নালার হাওর আর হাওর, সাগর সম জলরাশির মেলা, শুধু জল আর জল। এই বিশাল জল ঘেরা সামান্য এক সমতট ভূমিতে আমাদের জন্মস্থান। এমনি জল ঘেরা নেত্রকোনা নামে ছোট্ট সমতট ভূমিতে হেলাল হাফিজ নামের এক কবি জন্মগ্রহণ করেছিলেন। শৈশবে মা হারিয়েছিলেন। খরস্রোতা মগ্রা নামের এই নদীটি আমাদের ছোট্ট এই মফস্বল শহরটিকে চারপাশে ঘিরে রেখেছে। শহরের যে কোনো বাড়ির হয় সামনে অথবা পেছনে বহমান খরস্রোতা মগ্রা নীরবে বইছে। আমরা নেত্রকোনাবাসী মগ্রা নদীকে নিজের মায়ের মতো জ্ঞান করি। কবি হেলাল হাফিজ নিশ্চয়ই মাতৃহারা শৈশব কৈশোরে খরস্রোতা নদীর পাড়ে একা দাঁড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলে এই মগ্রা নদীতে তার মাকে খুঁজেছে। কবি হেলালের কবিতায় বুঝতে পারি জলের সাথে তার নিবিড় ভালোবাসা, তাই প্রিয় জলের শুদ্ধতায় জেগে উঠেছিল তার কলম। সে কবিতায় ডাক দিল যে জলে আগুন জ্বলে। তিনি বঙ্গীয় নদীর জলে আগুন জ্বলতে দেখেছেন। চিরন্তন বহতা জলকে যারা অলক্ষ্য ষড়যন্ত্র করে, যারা শুদ্ধতা নষ্ট করে, সে অন্যায় ও বিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল কবির কলম। কবিতায় যে জলে আগুন জলে কাব্যগ্রন্থ আহ্বান করলেন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। সেই যুদ্ধের ডাকে জীবন বাজি রেখে হাতে রাইফেল নিয়ে মাতৃভূমিকে শৃঙ্খল মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু যে শাশ্বত অন্ধবিশ্বাসে মানুষ সরোবরের জলকে শুদ্ধ বিবেচনায় চিরকাল পান করল, সেই মানুষ আকস্মিক অনুভব করলো জলের সেই শাশ্বত স্তব্ধতা আর নেই, শাশ্বত শুদ্ধতা আর নেই। কে বা কারা যেন গভীর অন্ধকারে মানুষের অলক্ষ্যে জলের শুদ্ধতা নষ্ট করে রেখেছে। জলের অপর নাম আর জীবন থাকলো না। জলের প্রতি মানুষের শাশ্বত গভীর ভালোবাসায় কারা যেন অবিশ্বাস ঠেলে গেছে। ন্যায়পরায়ণতা মুখ থুবড়ে পড়েছে, দেখে ক্লান্তিতে পা স্থবির হয়ে আসছে। হতাশায় দীর্ঘশ্বাসে চোখের জলে বারবার হৃদয়কে প্রশ্ন করি, যে বক তার নিষ্ঠা, ত্যাগ, সততা, মমতা দিয়ে সরোবরের জলে শুদ্ধতা রক্ষা করেছে, মানব কল্যাণে ব্রতী হয়েছে, সেই তুচ্ছ প্রাণী বকের মতো দেশপ্রেমী, মানব কল্যাণে, আত্মত্যাগের মহিমায় আমরা কিছু যুবক জলের শুদ্ধতায় মাকে শৃঙ্খল মুক্ত করতে জীবন উৎসর্গ করেছিলাম। কিন্তু পরিণতি কি হলো? জননী ও জন্মভূমি স্বর্গের চেয়ে দামি,
শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। সেই সব শাশ্বত বাণী কি শুধু হাসি খেলা, শুধু প্রমোদেরও মেলা, শুধু মিছে কথার চলনা? এ যে নয়নের জল, হতাশের শ্বাস, কলঙ্কের কথা, দরিদ্র আশ, এ যে বুক ফাটা দুঃখে গুমরিছে বুক বুকে গভীর মরম বেদনা। তাই বলো না, গাহিতে বলো না, তবু হতাশায় দীর্ঘশ্বাসে যতই ক্লান্ত হই, তবু পথ চলব, পথ চলতেই থাকবো। চলার গতি যতই মন্থর হোক না কেন, সেই সত্য ধর্ম ন্যায়পরণতার গল্প বলতেই থাকবো। এই বলার লক্ষ্যেই তিনি রচনা করেছেন এই গ্রন্থ। সেন্টু রায় তার একটি ছবি ছাপা হয়েছে শেষ ফ্ল্যাপে পরিচয়ে। পরিচিতিতে লেখা আছে, মগরা তীরের ছোট্ট শহর নেত্রকোনায় স্থায়ী বসবাস, পৈতৃক নিবাস শহরতলির ঐশ্বর্যমণ্ডিত গ্রাম আমতলা। তিনি 60-এর দশকের উত্তাল গণ আন্দোলনের ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, সঙ্গীত তাঁর আত্মা। মুক্তিযুদ্ধ বাঙালি সংস্কৃতির অকৃত্রিম ইতিহাস প্রচার প্রকাশের দায়িত্ব থেকেই তিনি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেন। হিংসা কিংবা পরচর্চা নয়, সহমর্মিতাই তার ধর্ম। তিনি বিশ্বাস করেন, প্রতিহিংসা, হানাহানি আর সাম্প্রদায়িক রোগ থেকে পৃথিবীটা একদিন মুক্তি পাবে, পৃথিবীটা মানুষের হবে। একই বিশ্বাস, একই প্রত্যয় আমাদেরও। আশা করি আমরা সেন্টু রায়ের এই প্রত্যয়, তার এই ভরসা একদিন বাস্তবায়িত হবে। পৃথিবীটা সত্যিই মানুষের হবে, মানবিক হবে, প্রাণবিক হবে। সকল প্রাণ প্রকৃতির জন্যই এই পৃথিবীটি তার বুক মেলে দেবে। তার পরবর্তী গ্রন্থ বাজাও ব্যাকুল বাঁশুরি, এটিও আত্মজীবনী গ্রন্থ, আগেই বলেছি, এবং এরও প্রকাশক চৈতন্য। এটি প্রকাশিত হয়েছে 2024 সালে। এর প্রচ্ছদ করেছেন তাইফ আদনান। আর এর উৎসর্গে তিনি লিখেছেন, কোভিড উৎসর্গপত্রে, কোভিড-19 মহামারীতে অনেক আপন মানুষকে হারিয়েছি। প্রতি মুহূর্তে মনে হয় অভিভাবকহীন, আশ্রয়হীন, অনাথ হয়ে পড়েছি। সেই মহামারী তুল্য 1964 সালে সাম্প্রদায়িক দাঙ্গার পরিণতিতে আমার মামার পরিবার দেশান্তরী হয়। মামার দেশত্যাগ আমার মাকে খুব কষ্ট দিয়েছিল। আনিসুজ্জামান স্যার, হাসনাত ভাই, যারা করোনা আক্রান্ত হয়ে গত হয়েছেন, আমার মা প্রমোদা রায়, মামা সুধীর মজুমদার 1964 সালে দেশান্তরিত হয়েছিলেন। এই বই উল্লিখিত জনদের উৎসর্গ করা হলো। বইয়ের একটি ভূমিকা আছে, সেখান থেকেও একটু পাঠ করে নিই, হাতে কয়েক মিনিট সময় রয়েছে। ভূমিকা: এক কিশোর বালক তার বিধবা মায়ের হাত ধরে হাঁটছিল আশ্রয় সন্ধানে। পথে পায়ে হাঁটার ক্লান্তিতে সে তার মাকে জিজ্ঞাসা করেছিল, মা, পথ আর কত দূর? কিশোর বালকের এমন প্রশ্ন শুনিয়া পথের দেবতা বক্র হাসি উত্তরে বলেছিল, আর হে মূর্খ বালক, পথ কি এইখানে শেষ হইয়াছে? পথ বাজিতপুর গ্রাম পেরিয়ে সোজা চলে গেছে দুই পাশে বিস্তৃত ফসলের মাঠের বুক ছিঁড়ে, যে রাঙামাটির পথ গিয়ে উঠেছে খলাপাড়া হাওরের পাড়ে। পরে সেই পথ চলে গিয়েছে হিরণপুর গ্রামে, যেখানে তালগাছ ঘেরা পুকুরের পাড়ের সরু পথ ধরে পথ চলে গিয়েছে এঁকে বেঁকে সিংহের বাংলা গ্রামে। সেখান থেকে পথ গভীর জঙ্গলের গাছগাছালি ডালকালা কেটে যে রাস্তা তৈরি হয়েছে, সে অন্ধকারাচ্ছন্ন গভীর জঙ্গলের দুর্গম পথ পেরিয়ে পথে চলে গিয়েছে কত শত নত নদীর পার ধরে। পথ গিয়ে মিশেছে সেই সীমাহীন সাগরের জলদেশে। সেখানেই কি পথের শেষ? না, তবে পথের শেষ কোথায়? এই জিজ্ঞাসার উত্তর খোঁজার জন্যই তিনি প্রাণপণে তার কথাগুলো বলে গেছেন, লিখে গেছেন নিরন্তর, এবং একে একে এই 3টি গ্রন্থ তিনি রচনা করেছেন। আর এই সর্বশেষ গ্রন্থটি, এর নাম কংস মগরা সোমেশ্বরীর জনপদে। কংস মগরা সোমেশ্বরী জনপদে, সেই 3টি নদীর কথায় তিনি তার পার্শ্ববর্তী জনপদ, মানুষজন, জীবন জীবিকা, নিসর্গ, প্রাণ প্রকৃতি সব কিছুর কথাই তিনি বলেছেন তার একটা সরল, আন্তরিক এবং খুব প্রাণবন্ত আখ্যানের মধ্য দিয়ে। এই বইয়ের প্রথম ফ্ল্যাপে তিনি বলছেন, সেন্টু রায় লিখছেন যে, হতাশাই কাটাই নিয়ে জীবন, বিপর্যয়ে দীর্ঘশ্বাসে যতই ক্লান্ত হই, স্বপ্ন দেখা থামাইনি। স্বপ্নে ছিলাম, স্বপ্নে আছি, স্বপ্নে থাকব, এ আমার প্রত্যয়। যে স্বপ্ন আজ দেখছি, সেই স্বপ্ন কাল আলোর মুখ দেখবেই। আমি একটা গানের সমাজ চাই, মত প্রকাশের, পারস্পরিক শ্রদ্ধার, মানবিক সমাজ চাই, যে সমাজে মানুষই মুখ্য,
মানুষের প্রেম, দরদ, সহানুভূতি মুখ্য সেই সমাজ একদিন হবেই হবে। সত্য ধর্মের ন্যায়পরায়ণতার সমাজ একদিন হবেই হবে। আমি খুব সাধারণ মানুষ, আমি আমার কথাগুলোকে লিখে যাচ্ছি। আমার লেখাগুলো আমার জীবন, আমার লেখাগুলো সময়ের চিহ্ন। শৈশব থেকে যে সহিষ্ণু সমাজটাকে দেখেছি সেই সমাজের চিহ্ন। জানি এই লেখা কেউ পড়বেন না, তাতে কি, আমার লেখাগুলো আমিই পড়ব, নিজের জীবন উল্টে পাল্টে দেখব। সেন্টু রায়, হ্যাঁ, এক ধরনের হতাশা রয়েছে, তবে তার লেখা নিশ্চয়ই অনেকেই পড়বেন। এখন আমি এই মুহূর্তে পড়ছি, আর অনেকেই পড়বেন এবং জানবেন কি কিসের ভেতর দিয়ে তারা গেছেন, কার জন্য তারা সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন। এই বইটি প্রকাশ হয়েছে একেবারেই সম্প্রতি গত বছর বইমেলায় 2025-এ। এইটিরও প্রকাশক চৈতন্য এবং প্রচ্ছদ রাজীব দত্ত। এর উৎসর্গ তিনি করেছেন তার আরেকজন শিক্ষককে, সেটিও পাঠ করছি আমি। আমার জীবনের পরম শিক্ষাগুরু জনাব আব্দুল বারী চৌধুরীর পুণ্য স্মৃতির স্মরণে রাখা হলো। যিনি প্রচণ্ড রৌদ্রের প্রখর তাপদাহ থেকে ছায়া দিয়ে আমাকে শীতল রাখতে চেয়েছিলেন, কিংবা তীব্র গতির ঝড় ঝঞ্ঝা থেকে আড়ালে রেখেছেন। সব ক্ষত ক্লান্তি মুছে দিয়েছেন স্নেহ হৃদয়ের উষ্ণতায়। সেই পরম মানুষ বারী ভাইয়ের শ্রীচরণে আমার এই গ্রন্থ উৎসর্গ করা হলো। অসাধারণ উৎসর্গপত্র, ভূমিকা কথনও রয়েছে একটি, সেখান থেকেও এক ঝলক পাঠ করি। আমি কি লেখক? সত্য বলার সাহস কি আমার আছে? যা দেখি কিংবা যা দেখেছি সব কি লিখতে পারবো? না, পারবো না। সব দেখা আমি লিখতে পারবো না। সমাজের ভেতরে আমি এত ছোট মানুষ যে সব দেখাকে আমি লিখতে পারি না, কিন্তু আমি ভয় পাই। তোমাকে, সমাজকে আমি খুব ভয় পাই, কিন্তু লেখককে ভয় পেলে তো চলে না। দেখা জগৎটাকে, সত্যটাকে লিখতে হবে, আমি সেসব লিখতে পারি না, তাই আমি লেখক নই। কিন্তু আমার কিছু স্মৃতি আছে, আমি আমার স্মৃতিগুলোকে লিখতে চাই। যে সময়টাতে আমি যাপন করেছি সেই সময়টাকে আমি লিখতে চাই। আমার কথাবার্তা খুব সাধারণ। যে শহরে আমি বড় হয়েছি সেই শহরের স্মৃতি কথাই মূলত এই গ্রন্থে গ্রন্থিত হয়েছে। তিনি যাদের যাদের নিয়ে লিখেছেন, যে বিষয়গুলো লিখেছেন, তার একটি সূচি আছে, সেটি আমি পাঠ করে শোনাই, এরপরই আমি আমার এই উপস্থাপনীতি টানব। মগরাপাড়ের গল্প, শাহ সুলতান কমরউদ্দিন রুমির তাজ, নেত্রকোনার নামকথা, পুবেতে বন্দনা করি, সোমেশ্বরীর গীতিকা, ব্রহ্মপুত্র পাড়ের কৃষিজীবী সম্প্রদায়, কবি হেলাল হাফেজের নদী ও প্রেম, গানের ভূমিতে সবিতা সেন, মজিদুদ্দিন মুক্তার ও তার পরিবার, নেত্রকোনার পরবাসা, নেত্রকোনার খুশি ডাক্তার, অবনীকান্ত রায়, ডাক্তার এম এ হামিদ খান, অধ্যাপক যতীন সরকার, হুমায়ুন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, কথাশিল্পী খালেকদার চৌধুরী, ৭১-এর যোদ্ধা গায়। এসব ব্যক্তি ও বিষয়কে নিয়েই তার এই গ্রন্থ, যার আন্তরিকতা আমাদের স্পর্শ করে, যার সারল্য আমাদেরকে প্রাণিত করে, এবং যার বিভিন্ন তথ্য, আখ্যান, ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রত্যয়, প্রতীতি আমাদেরকে সেন্টু রায়ের সঙ্গে একাত্ম করে। এই মুক্তিযোদ্ধা, এই গণসঙ্গীত শিল্পী, এই প্রগতিশীল রাজনৈতিক কর্মীর সঙ্গে আমরা একাত্মতা বোধ করি, এবং তার স্বপ্নকে আমরা আমাদের নিজেদের স্বপ্ন হিসেবে গ্রহণ করি। তাই একেবারে এই গ্রন্থের একেবারে শেষ পৃষ্ঠায় তিনি যে ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ধৃত করে কটি লাইন বলেছেন, সেটি পাঠ করি আমি আমার এই উপস্থাপনা শেষ করছি। তিনি বলছেন, নেত্রকোনা নামে এক মফস্বলে জন্মগ্রহণ করে এই সকল মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে, ওদের চরণে হাত রেখে, মাটিতে মাথা নুইয়ে রবি ঠাকুরের গান গাইতে ইচ্ছে করে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায় এসে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। আমাদের অঙ্গ জোড়ালো, প্রাণ শীতল হলো সেন্টু রায়ের এই গ্রন্থ তিনটি পাঠ করে। আমি তাকে আরেকবার অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদেরকে তার এই অভিজ্ঞতার ভাগ দেওয়ার জন্য, এবং এই তিনটি বইয়ের আমি বহুল প্রচার কামনা করি। প্রিয় পাঠক, আপনারা বইগুলো সংগ্রহ করবেন, পাঠ করবেন, এবং এদের বাণীকে আত্মস্থ করে ছড়িয়ে দেবেন বৃহত্তর সমাজে। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন।